প্রাইমারি টেট ইন্টারভিউয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি, এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষজ্ঞ ডক্টর পার্থ কর্মকার, ডেপুটি সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার স্যার, প্রথমেই তো আমরা বলে দিয়েছি যে প্রাইমারি টেট ইন্টারভিউয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি 9 অক্টোবর আমরা আলোচনা একবার করেছি, অলরেডি হয়ে গেছে, একটা পর্ব হয়ে গেছে, আজকে চলে প্রায় শেষ পর্ব, দ্বিতীয় পর্ব। এর সঙ্গে সঙ্গে একটুখানি প্রাইমারির সঙ্গে সঙ্গে আমরা একটু আপার প্রাইমারি, এসএসসি এগুলোও যেহেতু সামনে রয়েছে সেগুলোকেও ছোঁবো। ইন্টারভিউ প্রস্তুতি তো একটা শুধু হয় না, মানে ওটাও কভার হবে। প্রথমেই যদি আপনাকে জিজ্ঞেস করি যে টেটের গুরুত্বটা ঠিক কি? প্রথমেই সকল পরীক্ষার্থীকে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রাণ ভরা ভালোবাসা এবং আশীর্বাদ জানাই। সামনে ইন্টারভিউ আসছে, যারা বর্তমানে বসবে এবং ভবিষ্যতে যারা বসবে প্রত্যেকের জন্যই একই জিনিস প্রযোজ্য হবে। প্রথমেই বলি যে টেট পরীক্ষা 1 to 5 আর 6 to 8 দুটো আলাদা। কিন্তু অনেকে দেখছি 6 to 8 পরীক্ষায় পাশ করে 1 to 5 এর জন্য বলছে আমি কি এলিজেবল, আমি তো 6 থেকে 8 হয়েছে, কেন 1 থেকে 5 পাবো না? তার টেট পরীক্ষা হচ্ছে দুটো, একটা হচ্ছে প্রাইমারি টেট ফর 1 to 5, একটা আপার প্রাইমারি 6 to 8। আর স্পেশাল এডুকেশনের টিচারের জন্য আমরা জানি ওটাও প্রাইমারির জন্য 1 to 5 একটা আলাদা, আর 6 থেকে 8 আলাদা। অর্থাৎ চারটে কিন্তু টেট পরীক্ষা যদি বলা হয়, এবং দুটো প্রাইমারি লেভেলের পরীক্ষার কন্ডাক্ট করেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এবং আপার প্রাইমারির জন্য স্পেশাল এডুকেশন এবং যেটা আপার প্রাইমারির জন্য কন্ডাক্ট করেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। আচ্ছা, প্রাইমারির ক্ষেত্রে যেরকম এইচএস করে ডিএলএড করলে তারা প্রাইমারিটায় বসতে পারছে, আর গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড করলেও তারা এটাই বসতে পারছে। হ্যাঁ, ডিএলএড করলেও আপ টু 8, যেহেতু ওটা তাহলে করতে পারছে। তাহলে টেটটা পাস করা খুব জরুরি, এবং টেট পাস করার পরেই যে প্রসঙ্গটা আসে সেটা হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে, এবার একটুখানি আসবো যে এই ইন্টারভিউ যারা দিতে যাবে আগামী দিনে তাদের মানসিক প্রস্তুতি কিভাবে তারা শুরু করবে? টেটের মানসিক প্রস্তুতি এই মুহূর্তে যেটা করতে হবে ওদেরকে, যেটা প্রথম করণীয়, যেহেতু দিন বেশি নাই, ডেট যদিও এখন অ্যানাউন্সমেন্টটা হয়নি, তা প্রথম হচ্ছে যে ভেরিফিকেশন তো সামনে হবে। আমি সকল পরীক্ষার্থীকে রিকোয়েস্ট করব যে তারা ফাইলটা যেন ঠিক রাখে। অর্থাৎ ভেরিফিকেশনের জন্য যে জিনিসগুলো ভেরিফাই করা হবে, ধরুন তার জন্য ওয়েবসাইটে তো দিয়ে দেবে যে কী কী জিনিস ডকুমেন্ট লাগবে, ফটোকপি কী কী লাগবে, সেলফ অ্যাটেস্টেড বা অ্যাটেস্টেড যা নোটিফিকেশন থাকবে সেই অনুযায়ী তাদের করতে হবে কি ফটোকপিগুলো একসঙ্গে থাকবে, এবং সেইভাবে একই সিকোয়েন্সে অরিজিনালগুলো কিন্তু তারা ফাইলে নিয়ে যাবে। আদারওয়াইজ কি হয় জানো তো, যখন ভেরিফিকেশন টেবিল আসে না, আসার পর দেখা যায় ও মাধ্যমিকটা লাগবে, খুঁজে পাচ্ছে না, ভেতরে ঢুকে আছে। কিন্তু সিকোয়েন্সিয়ালি রেখে দেয়, মানে একদিকে ফটোকপি অ্যাটেস্টেড, একদিকে তার অরিজিনালগুলো, যেভাবে মানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ওয়েবসাইটে সেভাবে যদি রেখে দেয় তাহলে কিন্তু সুবিধা হয়। তখন যদি না পায় কি মাথায় পাচ্ছি না অথচ আছে তার মধ্যে, কিন্তু কারণ তখন তো তার মধ্যে একটা টেনশন কাজ করে, সেই জায়গা কিন্তু সেটা করা উচিত। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই মুহূর্তে যেহেতু পরীক্ষা ইন্টারভিউ বেশি দিন নাই, যখনই হোক না কেন অ্যানাউন্সমেন্ট যে কোনো মুহূর্তে হবে, কাজেই এই সময়টা বা ঠিক ইন্টারভিউয়ের আগের দিন থেকে খাওয়া দাওয়া কিন্তু খুব মানে নর্মাল, একদম মানে খুব একটা ফাস্টফুড যেন না খায়, অর্থাৎ বদ হজম যেন না হয়, হলেই তো প্রবলেম হবে, গ্যাস ট্যাস হয়ে গেলে প্রবলেম হবে। তারপর টেনশন ফ্রি থাকার জন্য রিকোয়েস্ট করবো, যেন মানে পরীক্ষা ইন্টারভিউ একদম টেনশন না। মনে রাখতে হবে ইন্টারভিউ যাচ্ছি মানে একটা গল্প করতে যাচ্ছি, মানে একদম আমি যা জানি আমাকে যা জিজ্ঞাসা করবেন আমি সেটা ঠিক মতো বলতে পারবো একদম। আর ইন্টারভিউর দিকে এখন ফোকাসটা করতে হবে, ইন্টারভিউ যেন ভালো হয়, অন্যদিকে ফোকাস করলে চলবে না। এবার ধরুন ইন্টারভিউ, যেহেতু এতজন ইন্টারভিউ দেবে, মোটামুটি একটা ইন্টারভিউ যদি আমি সময় বাঁধি, ঠিক আছে, সেই সময়টা ধরুন একজন স্টুডেন্টের ক্ষেত্রে 7-8 মিনিট 10 মিনিট ম্যাক্সিমাম, এটা নির্ভর করছে এক্সপার্ট এবং যারা মানে যিনি দিচ্ছেন। ধরুন এমন কিছু প্রশ্ন করছেন কোন ক্যান্ডিডেট বলতেই পারছে না পরপর, সেক্ষেত্রে কি করে 10 মিনিট তাকে টানবেন বলুন? বুঝতে পারছেন, হয়তো তার টাইমটা কমে যাবে, তার টাইমটা ধরুন অটোমেটিক কমে যাবে, বা কেউ ভালো বলছে সেক্ষেত্রে নির্দিষ্ট করা থাকে, নিশ্চয়ই একটা গাইডলাইন থাকবে, গাইডলাইন অনুযায়ী তাদেরকে করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি এই পুরো সেশনটাকে দুটো পার্টে ভাগ করি, একটা ধরুন যেখানে হচ্ছে একটা ওরাল ইন্টারভিউ হচ্ছে, আর একটা হচ্ছে টিচিং ডেমনস্ট্রেশন, দুটো পার্টে আমি ভাগ করছি। তাহলে প্রথমে যখন এই ওরাল ইন্টারভিউ কেউ দিতে যাবে, মানে ওরাল পার্টটায়, সেখানে যখন তাকে জাজ করা হবে, প্রথমে কি হবে? প্রথমে গিয়ে কি বলবে? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা নিজের সম্পর্কে বলো।
এই জায়গাটাতে কিভাবে নিজেকে প্রস্তুত করবে? হ্যাঁ, সকলকেই যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলবে তা না, আপনি জিজ্ঞাসা করতেই পারেন। হ্যাঁ, জিজ্ঞাসা করলে ঠিক কথা বলেছো তুমি। আমি দেখেছি অনেক সময় ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলে না, সে তার ইতিহাস প্রথম থেকে আরম্ভ করে দেয়। আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সাব ডিভিশনের আন্ডারে আথুয়াটপাড়ার অন্তর্গত, একটা বলে দেয়। বলতে পারলাম, এত বড় দরকার নাই, মানে মিনিমামটুকু বলতে হবে, কি জানতে চাইছে বুঝতে হবে। অর্থাৎ ওর এডুকেশনাল, আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে, আমি কাটোয়া ভারতী ভবন থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছি, কথা বলছি। কাটোয়া কলেজ থেকে আমি অঙ্ক নিয়ে অনার্স করেছি, আমি আমার কথাই বলছি আমি। তারপর আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে এই সালে 1995 সালে আমি মাস্টার ডিগ্রি করেছি, ইত্যাদি ইত্যাদি। বিএড করেছি কাটোয়া কলেজ থেকে। এই অর্থাৎ মানে যেটুকু জানতে চাইবে সেইটুকু, মানে ওইটুকু অল্প সময়ের মধ্যে নিজেকে যতটা উপস্থাপন করা যায় বা নিজের সম্পর্কে যতগুলো গুণ আছে সেটা তুলে ধরা। আমার একটা অ্যাডভাইস আছে এক্ষেত্রে, হ্যাঁ, যে আমি বলবো ক্যান্ডিডেটকে এই মেন পয়েন্টস গুলো যদি জিজ্ঞাসা করে কি আমি বলবো আমার সম্পর্কে, ওইটা বলার কিন্তু হাই টাইম, মানে ওইখান থেকে বলার উপর সেখান থেকে প্রশ্ন করতে পারে কিন্তু প্রশ্নকর্তা। একদম একদম, হ্যাঁ। অর্থাৎ প্রশ্নকর্তা আমি কি বলছি সেখান থেকে, আপনার বাড়ি কাটোয়া, আচ্ছা কাটোয়া কি জন্য বিখ্যাত, কথা বলছি। তাহলে কি এগুলো শিক্ষার্থীরা যারা, তারা কি নোট ডাউন একটু করে নিতে পারে? অবশ্যই 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 নোট ডাউন করে নিতে পারে, কারণ সেখান থেকেই তো তাহলে পরবর্তী তার মানে ইন্টারভিউ এর গতি প্রকৃতিটা কোন দিকে যাবে সেটা অনেকটা নির্ভর করবে। একদম একদম। আচ্ছা।